কথাখানা বলেই সিয়ান এগিয়ে এসে জানলা গিল জোরে চেপে ধরতেই খুলে যায় সেটা। তারপর শানভিকে জানলা দিয়ে বের করে আনে। গিল খোলার সময় আওয়াজ হওয়ায় শাওনের লোকেরা পেছন সাইডে দৌড়ে আসে। সিয়ান ঈশানকে তখন বলে ওঠে, তুই তো শানভিকে নিয়ে এখান থেকে চলে যা, কুইক। ঈশান তখন প্রত্যুত্তরে বলে ওঠে, তুই যাবি না? মুহূর্তেই কিছু একটা ভাবতেই সিয়ানের চেহারা কঠিন হয়ে ওঠে। শক্ত গলায় বলে ওঠে, আমার শাওনের সাথে অনেক হিসাব মেটানো আছে, তুই যা এখান থেকে ওকে নিয়ে। ঈশান সানভির হাত ধরে দৌড়ে গিয়ে সানভিকে নিয়ে বাইকে উঠে বাইক স্টার্ট দিয়ে চলে যায়। তাদের পেছন পেছন শাওনের কয়েকটা ছেলে দৌড়াতে থাকে। রাত প্রায় 2টোর মতো। গ্রামের রাস্তা ঘুটঘুটে অন্ধকার। ঈশান অন্ধকারে রাস্তা ঠিকমতো দেখতে না পারায় গ্রামের রাস্তা ছেড়ে জঙ্গলের মধ্যে দিয়ে বাইক চালানো শুরু করে। এই এলাকায় রাস্তাটা ঈশান চেনে না। আসার সময় সিয়ানের সাথে ছিল, তাই সমস্যা হয়নি। কিন্তু এখন তো সিয়ান নেই। বেশ খানিকটা যাওয়ার পর ওরা বুঝতে পারে একটা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে। তানভি তখন বলে ওঠে, আমরা কোথায় যাচ্ছি? প্রত্যুত্তরে ঈশান বলে ওঠে, জানি না, তবে আপাতত ওদের হাত থেকে পালাতে হবে। প্রত্যুত্তরে তানভি বলে ওঠে, তাই বলে এই জঙ্গলের মধ্যে দিয়ে? ঈশান তখন বলে ওঠে, আমি এদিকে রাস্তা চিনি না, তার উপর এই অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছে না। তানভি তখন বলে ওঠে, আমার না খুব ভয় লাগছে। ঈশান তখন বলে ওঠে, ভয় পেও না, আমি আছি তো। তানভি প্রত্যুত্তরে কিছু বলে না। তবুও মনে মনে ভীষণ ভয় পাচ্ছে তানভি। একে তো এত রাত, তার উপর এই জঙ্গলের মধ্যে ওরা দুজন, আর ওদের পেছন পেছন জঙ্গলের মধ্যে দিয়ে ছেলেগুলো এখনো ধাওয়া করে বেড়াচ্ছে। বাইরে চেঁচামেচি শুনে সাউন্ড বেরিয়ে আসে। বাড়ির সামনে এখনো 4-5 জন ছেলে ছিল। শ্যানকে দেখে সাউন্ড বলে ওঠে, তুই তুই আবার এসেছিস, তোর এত বড় সাহস? সাউন্ডের কথায় শ্যান বলে ওঠে, কথা তো আমি তোকে বলবো, তোর এত সাহস হয় কি করে আমার বোনকে তুলে নিয়ে আসিস? সাউন্ড তখন বলে ওঠে, বেশ করেছি তুলে এনেছি, আমি ওকে বিয়ে করব। শ্যান তখন বলে ওঠে, আমি থাকতে আমার বোনকে কখনোই তোর মতো একটা কাউন্ডলের সাথে তুলে দেব না। সাউন্ড তখন বলে ওঠে, তুই তুলে দে আর কে রে? ভাগ্য ভালো থাকায় একবার বেঁচে গিয়েছিস, তাই বলে কি ভাবছিস এবারও বেঁচে যাবি? আমি তোকে কিছুতেই বাঁচতে দেব না। তারপর ছেলেগুলো দিয়ে তাকিয়ে বলে উঠল, আরে ওই দাঁড়িয়ে আছিস কি, মার ওকে। শাওনের কথায় 4-5 জন ছেলে হকি স্টিক নিয়ে সিয়ানের দিকে দৌড়ে আসতে থাকে। একটা ছেলে হকি স্টিক তুলে সিয়ানকে যেই মারতে যাবে, সিয়ান সেই হকি স্টিকটা ধরে নেয়। তারপর সেই হকি স্টিক দিয়ে ছেলেগুলোকে উধাম মারতে থাকে। এক একটা ছেলে মার খেয়ে মাটিতে পড়ে কাতরাতে থাকে। অবস্থা বেগতিক দেখে শাওন পালানোর জন্য দৌড় দেয়। সিয়ানও পেছন পেছন দৌড়াতে থাকে। হাতে হকি স্টিকটা শাওনের পা বরাবর ছুঁড়ে মারে সিয়ান। সঙ্গে সঙ্গেই থেমে যায় শাওনের পা। ব্যথায় কুকড়ে উঠে পা ধরে বসে পড়ে শাওন। সিয়ান দৌড়ে এসে শাওনকে সজোরে একটা লাথি দেয়। ফলে শাওন মুখ থুবড়ে সামনের দিকে উল্টে পড়ে যায়। সিয়ান এগিয়ে এসে ছাদের কলা চেপে ধরে সোজা করে বসিয়ে আরো কয়েকটা লাথি দেয় শাওনের বুকে। সঙ্গে সঙ্গে নাক বরাবর কয়েকটা ঘুষিও দিতে থাকে। গলগল করে রক্ত বের হতে থাকে শাওনের নাক মুখ দিয়ে। তারপর আবারও টেনে শাওনকে বসিয়ে গলা চেপে ধরে। এত মারার পরেও সিয়ানের রাগ যেন বিন্দুমাত্র কমেনি। অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বলতে থাকে সে, মামুনি ফাজটা কোথায় বল? শাওনের কথা বলতে বড্ড কষ্ট হচ্ছে, তবু কোনো রকমে বলে ওঠে, বলবো না। সঙ্গে সঙ্গে শাওনের নাক বরাবর আরো কয়েকটা ঘুষিয়ে মারতে থাকে সিয়ান। তারপর বলে ওঠে, এতদিন যা খুশি তাই করেছিস, আজকে আর কোনো কথা না হবে না। ভালোই ভালোই বলছি ফাজটা কোথায়? শাওনের শরীর নিস্তেজ হয়ে এসেছে, চোখ বন্ধ হয়ে আসছে। তবুও কোনো রকমে সে বলল, বলবো না। কি করবি তুই? সিয়ান তখন বলে ওঠে, কি করব সেটাই দেখতে পাবি তুই, বল বলছি ফাজরা কোথায়? মার খেয়ে খেয়ে শাওনের শরীর নেতিয়ে এসেছে। সঙ্গে সঙ্গে শেষলেস হয়ে মাটিতে লুটিয়ে পড়ে শাওন। মাটির উপরে হাত দিয়ে সজোরে আঘাত করে সিয়ান। চোখে মুখে তার বিরক্তির রেখা দেখে যাচ্ছে। উঠে দাঁড়িয়ে এক হাতে টানতে টানতে শাওনকে নিয়ে বাইকে উঠিয়ে বাইক স্টার্ট দেয়। এদিকে ইথানা সানভীর বাইকের পেছনে ছেলেগুলো অনবরত দৌড়ে আসছে। এতক্ষণ এরা 5-6 জন থাকলেও মাঝ রাস্তা আরো কয়েকজন ফোন করে ডেকে নেয়। এখন প্রায় 15-20 জন তাদের পিছু ধাওয়া করেছে। যেতে যেতে জঙ্গলে অনেক গভীরে চলে এসেছে তারা। গভীর জঙ্গল, গুটগুটে অন্ধকার। ছেলেগুলো হাতে টর্চ নিয়ে দৌড়াচ্ছে। একটা সময় এসে ঈশানের বাইকটা থেমে যায়। শানভি তখন ভ্রু কুঁচকে বলে ওঠে, কি হলো, বাইক থামালেন কেন? ঈশান তখন বাইক থেকে নেমে দাঁড়িয়ে শানভীর হাতটা ধরে বলে উঠল, মেবি পেট্রোল শেষ হয়ে গেছে, আমাদের এবার এভাবেই যেতে হবে। বলেই ঈশান শানভীকে নিয়ে দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে ওরা একটা ঘন ঝোপের পেছনে এসে লুকায়। আর ছেলেগুলো এসে ঝোপের চারপাশে এদিকে ওদিকে খুঁজতে লাগে।
অনেকক্ষণ দৌড়ানোর ফলে পায়ে ভীষণ ব্যথা হচ্ছে সানভীর। সানভীর পা ধরে মাটিতে উপরে পড়ে আছে। ঈশান ঝোপের আড়াল থেকে ছেলেগুলোকে পর্যবেক্ষণ করছিল। হঠাৎই বুঝতে পারে ছেলেগুলো এদিকেই আসছে। তাই ঈশান সানভীর হাতটা ধরে দাঁড় করাতে নিলেই পায়ে কাঁটা বিঁধে যায় সানভীর। ব্যথায় মৃদু চেঁচিয়ে ওঠে সানভীর। সানভীর গলার আওয়াজ পেলে ছেলেগুলো একে অপরকে বলতে শুরু করে, এদিকে আছে মনে হয়, চল চল খুঁজে দেখি। ঈশান সানভীর মুখটা চেপে ধরে, ফিসফিসিয়ে বলে ওঠে, কি হলো, চেঁচাচ্ছ কেন, চলো। বলে ঈশান আবারও সানভীর হাত ধরে এগোতে যায়। সানভী তখন ঠাঁই দাঁড়িয়ে থাকে। কাছাকাছি আসতেই বুঝতে পারে সানভীর চোখ মুখ খিচে কাঁদছে। ঈশান তখন বলে ওঠে, কি হলো, কাঁদছো কেন? প্রত্যুত্তরে সানভী বলে ওঠে, পায়ে কিছু একটা। বলে আবারও ফুপিয়ে ওঠে সানভী। এখন কি করবে ভেবে পায় না ঈশান। এদিকে ছেলেগুলোর পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। হুট করেই সানভীকে কোলে তুলে নেয় ঈশান। খানিকটা অস্বস্তি ভরা কণ্ঠে ঈশান বলে ওঠে, ডোন্ট মাইন্ড প্লিজ, এছাড়া আর কোনো উপায় নেই, এই মুহূর্তে এভাবেই যেতে হবে। সানভী তখন ঈশানের গলা জড়িয়ে ধরে ঈশানের দিকে অবাক দৃষ্টিতে চেয়ে আছে। এটা কি হলো? ঈশান ওকে কোলে তুলে নিয়েছে, এটা ভাবতেই ওর লজ্জা লাগছে ভীষণ। সঙ্গে সঙ্গে ঈশানের দিকে দৃষ্টি সরিয়ে নেয় সানভী। এভাবেই সানভীকে নিয়ে অনেকটা দূর আসতেই সামনে একটা ভাঙাচোরা পরিত্যক্ত বেড়ার ঘরের মতো দেখতে পায় ওরা। সানভীকে নিয়ে ওই ঘরের ভেতরে প্রবেশ করে। ছোটখাটো একটা রুমের মতো, উপরে বেড়ার ছাউনি, চারপাশেও বেড়ার দেওয়াল। ঘরের দরজাটা ভাঙাচোরা। সানভীকে নিয়ে ঘরের মধ্যে ঢুকে ওকে নিচে একপাশে বসিয়ে দিয়ে ঈশান দ্রুত গতিতে দরজাটা লাগায়। তারপর দ্রুত সানভীর পাশে এসে বসে বলে ওঠে, তুমি কি কিছু মাইন্ড করেছো? আসলে ওই সিচুয়েশনে আমার মাথা কাজ করছিল না, তাই তোমাকে ওভাবে নিয়ে। ঈশানের কথার মাঝে সানভী তখন বলে ওঠে, আমি কিছুই মনে করিনি। ঈশান সানভীর পাটা নিজের দিকে টেনে নিয়ে বলে ওঠে, দেখি পায়ে কি হয়েছে। ফোনের ফ্ল্যাশ অন করে সানভীর পায়ের উপর ধরে। একটা কাঁটা বিঁধে গেছে সানভীর পায়ে। সঙ্গে সঙ্গে একটা টান দিয়ে কাঁটা বের করে নিয়ে আসে ঈশান। সানভী চোখ মুখ খিচে বন্ধ করে নেয়। পকেট থেকে একটা রুমাল বের করে সানভীর পায়ে বেঁধে দেয় ঈশান। সানভী কিছুটা স্বাভাবিক হয়ে ঈশানের দিকে তাকায়। তারপর ঈশানকে বলে ওঠে সানভী, আমরা এখান থেকে যাব কি করে? ঈশান তখন বলে ওঠে, আপাতত আজকের রাতটা এখানেই থাকতে হবে। ওরা যেভাবে আমাদের পিছু নিয়েছে, এখন আর এখান থেকে বের হওয়া যাবে না। সকালটা হোক, তারপর দেখি কি করা যায়। সানভী তখন বলে ওঠে, আমার না ভাইয়ের জন্য ভীষণ টেনশন হচ্ছে। সানভী সিয়ানের কথা বলার সঙ্গে সঙ্গে সিয়ানকে ফোন করে ঈশান। সানভী বাইক চালাতে চালাতে ফোনটা রিসিভ করে বলে ওঠে, হ্যালো, তোরা কোথায়, ঠিক আছিস তো? ঈশান তখন বলে ওঠে, আমরা ঠিক আছি, চিন্তা করিস না, তুই কোথায় আছিস? সিয়ান তখন বলে ওঠে, আমি ওই স্কাউন্ডারের বাচ্চাকে নিয়ে যাচ্ছি। ঈশান তখন বলে ওঠে, কোথায় নিয়ে যাচ্ছিস? সিয়ান আরও কিছু বলার আগেই ঈশানের ফোনের চার্জটা শেষ হয়ে বন্ধ হয়ে যায় ফোনটা। ঈশান তখন ফোনটা পকেটে ঢুকিয়ে সানভীর দিকে এগিয়ে এসে বলে ওঠে, চিন্তা করো না, সিয়ান ঠিক আছে, বাড়িতে ফিরছে ও। সানভী একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। এতক্ষণ সিয়ানকে নিয়ে অনেক চিন্তা ছিল ও। ঈশান সানভীর পাশে বসে পড়ে। বেশ ক্লান্ত লাগে তার শরীর, অনেক ধকল গিয়েছে কিনা। অনেকটা সময় নীরবতা কেটে যায়, কেউ কারোর সঙ্গে কথা বলে না। কিছুক্ষণ বাদে ঈশান তখন বলে ওঠে, অনেক ধকল গিয়েছে তোমার উপর দিয়ে, ঘুম আসলে ওই পাশে গিয়ে তুমি ঘুমিয়ে পড়ো। প্রত্যুত্তরে সানভী বলে ওঠে, সমস্যা নেই, আমি ঠিক আছি এখানে। ঈশান আর কথা বাড়ায় না, মাথাটা ওর ব্যথা করছে। তাছাড়া শরীরেও ক্লান্ত থাকায় কিছুক্ষণের মধ্যে চোখ লেগে আসে ঈশানের। ভীষণ বৃষ্টি পড়ছে। নিজেদের বাড়িতে আসে শিয়ান। দরজা খুলে শাওনকে টানতে টানতে নিয়ে ড্রয়িং রুমের ফ্লোরে ছুঁড়ে মারে। শাওনের এখনও জ্ঞান ফিরেনি। একটা গ্লাসে করে পানি এনে ঢকঢক করে খেয়ে নেয়। ভীষণ টায়ার্ড হয়ে আছে। সোফায় গাটা এলিয়ে দেয় শিয়ান। ফজে আজান দিচ্ছে। সেনা বেগম নামাজ পড়ে নিলেন। শিয়ান ঈশানকে সারা রাত ধরে ফোন করেছিলেন তিনি, কেউ ফোন তুলেনি। সারা রাত এই টেনশন নেই, রাতে ঘুম হয়নি ওনার। ইশিরা এসে বলে ওঠে, ঘুমাবে না আম্মু? ঈশানের আম্মু তখন বলে ওঠে, ওদের চিন্তায় রীতিমতো পাগল হয়ে যাচ্ছে আমি। কেমন আছে ওরা? সানভীকে খুঁজে পেয়েছে কিনা কিছুই তো জানি না, আর তুই বলছিস ঘুমাতে? যা তো এখান থেকে যা। ঈশিতা আর কিছুই বলে না, বিনা বাক্যে সেখান থেকে চলে যায়। বাইরে এখনো প্রচন্ড বৃষ্টি হচ্ছে। ঈশান খড়ের ওপর ঘুমাচ্ছে, আর ঈশানের পাশে বসে ঈশানকে দেখায় ব্যস্ত সানভী। সানভী রাতে আর ঘুমায়নি। ঈশান ঘুমানোর পর থেকেই ওর মাথার পাশে বসে ওকে দেখে যাচ্ছে সানভী। মাথার চুলগুলো এলোমেলো হয়ে কপালের উপর পড়ে আছে। হলদে ফর্সা গালের চাপদাড়িগুলো মানুষটার সৌন্দর্য যেন আরো বাড়িয়ে দিয়েছে। এই ঘুমন্ত অবস্থায় ভীষণ মায়াবী লাগছে দেখতে। হয়তো সানভী তাকে পছন্দ করে, সেই জন্য তার কাছে বেশি ভালো লাগছে। প্রতিটা মানুষের কাছেই তার ভালোবাসা মানুষটা
যেমনই হোক না কেন তার কাছেই সবচেয়ে বেশি সুন্দর আর সুদর্শন মনে হয়। বাইরে হালকা হালকা আলো ফুটেছে, ঘরের মধ্যেও বেশ অনেকটাই আলো। শানভি ঈশানের দিকে ঝুঁকে ওকে দেখতে থাকায় ওর কিছুটা চুল ঈশানের চোখে মুখে পড়ে, ফলে খানিকটা নড়ে চড়ে ওঠে ঈশান। শানভির সঙ্গে সঙ্গে দূরে সরে যায়। ঘুম ভেঙে যায় ঈশানের। আস্তে আস্তে চোখ খুলে তাকায়। শানভিকে ওভাবেই বসে থাকতে দেখে উঠে বসে বলে ওঠে,